আজকে আমরা পার্টস অফ স্পিচের কিছু এক্সারসাইজ করব। প্রথমে আসি নাউন। নাম্বার 1, কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা হয় একটি বড় শহর। এখানে কলকাতা হলো প্রপার নাউন, কারণ নির্দিষ্ট একটি শহরের নাম বোঝাচ্ছে। আমরা জানি যে নির্দিষ্ট কোনো শহর, কোনো মানুষ বা কোনো বইয়ের নাম বোঝালে সেক্ষেত্রে সেটাকে আমরা প্রপার নাউন বলি, তাই কলকাতা হয়ে যাবে প্রপার নাউন। সিটি হলো কমন নাউন। কমন নাউন কাকে বলে? যখন কোনো একটিকে বুঝিয়ে সেই পুরো জাতিকে বোঝায় তখন সেটাকে আমরা বলি কমন নাউন, তাই সিটি হয়ে যাচ্ছে কমন নাউন। মাই হাউস ইজ গ্রিন। আমার বাড়ি হয় সবুজ। হাউস একই রকমভাবে কমন নাউন। গ্রিন মানে সবুজ, যখন কোনো রং বোঝায় সেক্ষেত্রেও সেটাকে আমরা কমন নাউনই বলে থাকি। মিল্ক ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। দুধ হয় আমার প্রিয় পানীয়। মিল্ক হয়ে যাবে মেটেরিয়াল নাউন, কারণ যখন কোনো বস্তু বোঝায় বা জিনিস বোঝায় যেটার প্রাণ নেই সেক্ষেত্রে আমরা সেটাকে মেটেরিয়াল নাউন বলে থাকি, যেমন মিল্ক। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হলো সবথেকে ভালো পন্থা। যখন কোনো মানুষের দোষ, গুণ, অবস্থা নয়, যখন কোনো গুণ বোঝায় বা কোনো দোষ বোঝায়, এমন কিছু যেটাকে আমরা দেখতে পাই না, যেটাকে আমাদের অনুভব করতে হয়, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। যেমন অনেস্টি, সততা, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বয়েজ আর প্লেয়িং, ছেলেরা খেলছে। এক্ষেত্রে বয়েজ হয়ে যাবে কমন নাউন, কারণ এটার মাধ্যমে পুরো জাতিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কমন নাউন বলছি। দ্য পেন ইজ রেড। পেনটা হয় লাল। পেন যেহেতু একটা জিনিস বোঝাচ্ছে সেক্ষেত্রে এটাকে আমরা মেটেরিয়াল নাউন বলি। আর রেড আগেই জেনেছি রং বোঝালে সেক্ষেত্রে আমরা তাকে কমন নাউন বলবো। হি ক্যান নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যাঙ্গার মানে হলো একটা মানুষের একটা দোষ বোঝাচ্ছে, যেমন অনেস্টি তেমন অ্যাঙ্গার, তাই এক্ষেত্রে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাঙ্গারও অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে। দ্য সেকেন্ড টিম ওন দ্য ম্যাচ। দ্বিতীয় দলটা খেলা জিতেছে। তাহলে টিম মানে হচ্ছে দল, তাই এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তাকেই বলি যখন একসাথে অনেককে বোঝায়, তাই টিম হয়ে যাবে কালেকটিভ নাউন। এরপর দেখব প্রোনাউন। প্রোনাউন কাকে বলি? নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তাকেই বলা হয় প্রোনাউন। নাম্বার 1, হি ইজ এ বয়। সে হয় একটি ছেলে। তাহলে বয় এখানে নাউন, তার পরিবর্তে আমরা ব্যবহার করছি হি। নাম্বার 2, সি ইজ এ ওম্যান। সে হয় একজন মহিলা। ওম্যান একটা নাউন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি সি। হি আর সি দুটোর মানেই হচ্ছে সে। হি কথাটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় আর সি কথাটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। উই আর ব্রাদার্স। আমরা হই ভাই। তাহলে ব্রাদার্স এখানে একটা নাউন, তার পরিবর্তে আমরা ব্যবহার করছি উই, প্রোনাউন। ইট ইজ এ পেন। ইহা হয় একটি পেন। তাহলে পেন নাউন, তার জন্য ইট ব্যবহার হচ্ছে। যখনই কোনো বস্তু, কোনো জিনিস বা কোনো প্রাণীর জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করব, তাই ইট হয়ে যাবে প্রোনাউন। দে আর স্টুডেন্টস। তারা হয় ছাত্রছাত্রী। স্টুডেন্টস এখানে একটা নাউন, আর তার জন্য আমরা ব্যবহার করছি দে মানে তারা, এটা একটা প্রোনাউন। আই এম বিনা। আমি হই বিনা। বিনা নাউন, বিনার জন্য ব্যবহার করেছি আই, আমি, তাই এটা একটা প্রোনাউন। দিস ইজ অ্যান অ্যাপেল। এই হয় একটি আপেল। তাহলে এখানে অ্যাপেলের জন্য কি ব্যবহার করছি? কোন প্রোনাউন? দিস। ইউ হ্যাভ এ বুক। তোমার একটি বই আছে। তাহলে এখানে কোনো ব্যক্তির কথা বোঝাচ্ছে, কোনো ব্যক্তির আছে, এখানে যদি ইউ না বসতো কোনো কারুর নাম বসতো, তাই এটা হয়ে যাচ্ছে একটা প্রোনাউন। তাহলে হি, সি, উই, দে, ইট, আই, দিস, ইউ, এগুলো সবই প্রোনাউন। এছাড়া আছে দ্যাট, দোজ, দিস, এগুলোকে আমরা প্রোনাউন বলি। আওয়ার, ঠিক আছে, এগুলোকে আমরা প্রোনাউন বলে থাকি, যা যা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি। এরপর দেখব অ্যাডজেক্টিভ। যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি বোঝায় তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাম্বার 1, রাম ইজ এ গুড বয়। রাম হয় ভালো ছেলে। তাহলে রাম নাউন, নাউনের গুণ বোঝাচ্ছে, রাম কেমন ছেলে? ভালো ছেলে, তাই এটা অ্যাডজেক্টিভ।
হি বট 6 বুকস, সে 6টা বই এনেছে। তাহলে বুকস নাউন, কটা বই? 6টা। তাহলে মানে বইয়ের একটা গুণ বা অবস্থা বোঝাচ্ছি, গুণ বলতে পারি, গুণ বোঝাচ্ছি, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দর। তাহলে মেয়েটি কেমন? সুন্দর। মেয়েটির একটা গুণ বোঝাচ্ছে বিউটিফুল, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড, আবহাওয়াটা খুব ঠান্ডা। তাহলে ওয়েদার একটা নাউন, তাহলে তার আমরা একটা অবস্থা বোঝাচ্ছি ঠান্ডা, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ফ্লাওয়ার ইজ রেড, ফুলটা হয় লাল। তাহলে ফুলটার একটা অবস্থা, ফুলটা লাল, ফুল, ফ্লাওয়ার হলো এখানে নাউন, আর রেড হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের গুণ বোঝাচ্ছে। আই হ্যাভ এ স্মল হাউস, আমার একটা ছোট বাড়ি আছে। তাহলে বাড়িটা কেমন? ছোট। তাহলে বাড়িটার একটা অবস্থা বোঝাচ্ছে, তাই স্মল হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ ব্যাড বয়, সে হয় খারাপ ছেলে। বয় এখানে নাউন, তাহলে বয় কেমন? ছেলেটি কেমন? খারাপ। তাহলে তার একটা দোষ বোঝাচ্ছে ব্যাড, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। নাইট ইজ ডার্ক, রাত্রি হয় অন্ধকার। তাহলে রাত্রি একটা নাউন, রাত্রিটা কেমন? অন্ধকার, তাই এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখলাম যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায় তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। যেমন গুড, 6, বিউটিফুল, কোল্ড, রেড, স্মল, ব্যাড, ডার্ক, আরও আছে, এখানে আমরা কয়েকটা দেখেছি। এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝাবে। এরপর দেখব ভার্ব। নাম্বার 1, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা, ভার্ব মানে আমরা কি জানি? ক্রিয়া বা কাজ, যখন কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলে থাকি। রাইজ মানে ওঠা, সূর্য উঠছে, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা হয়ে যাচ্ছে ভার্ব। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। তাহলে এখানে ভার্ব কোনটা? আমি বাস করি, লিভ, তাই এটা ভার্ব। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি জোরে দৌড়ায়। কাজ কোনটা? দৌড়ানো। কোনটাকে বোঝাচ্ছে এখানে? দৌড়ানো কোনটা? রানস, তাই এটা ভার্ব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে কাজ কোনটা? একই রকমভাবে খেলা, যখনই কোনো কাজ বোঝায় তখনই সেটা ভার্ব হয়ে যায়, তাই প্লে এখানে ভার্ব। দ্য বেবি ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। কাজ কোনটা বোঝাচ্ছে? কাঁদছে। আর এক্ষেত্রে ইজ একটা হেল্পিং ভার্ব, এটাকেও কিন্তু আমরা ভার্বই বলি, পুরোটাকেই আমরা ভার্ব বলবো। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ভার্ব কোনটা? আছে। হ্যাভ মানে আছে, তাহলে হ্যাভ ভার্ব। সি ইজ এ টিচার, সে হয় একটি শিক্ষক বা তিনি হন একজন শিক্ষক। তাহলে ইজ একটা ভার্ব, হয় বোঝাচ্ছে। অ্যাম, ইজ, আর এগুলোকেও আমরা ভার্বই বলে থাকি। এক্ষেত্রে ইজ কিন্তু মেন ভার্ব। অ্যাম, ইজ, আর সাধারণত হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়, কিন্তু কখনো কখনো মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়। দ্য ম্যান ইজ স্লিপিং, মানুষটি ঘুমোচ্ছে বা ব্যক্তিটি ঘুমাচ্ছে। তাহলে কাজ কোনটা? ঘুমানো। ইজ হেল্পিং ভার্ব, তাই দুটোকেই আমরা কিন্তু ভার্ব হিসাবে বলবো। তাহলে কি বুঝলাম? যখনই কোনো কাজ বোঝায় কোনো বাক্যে তখন সেটাকে আমরা ভার্ব বলে থাকি। আর ভার্ব কিন্তু নাউন বা প্রোনাউনের পরে বসে, বাক্যে নাউন বা প্রোনাউনের পরে ভার্ব বসে। যেমন এখানে দি সান, এটা একটা নাউন, তারপরে বসেছে রাইজেস। আই একটা প্রোনাউন, তারপরে বসেছে লিভ। ঠিক আছে, এরপর দেখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলবো? যখন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষ, গুণ বোঝাবে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। নাম্বার 1, দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি জোরে দৌড়ায়। তাহলে এখানে ফাস্টকে অ্যাডভার্ব বলবো। কেন? কারণ ছেলেটি দৌড়ায়, কতটা জোরে দৌড়ায় বা কেমনভাবে দৌড়ায়? ফাস্ট, দ্রুত। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, কারণ দৌড়ানোর অবস্থাটাকে বোঝাচ্ছি। দৌড়াচ্ছে কেমনভাবে? জোরে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। বাবলি ইজ এ ভেরি গুড গার্ল, বাবলি হয় একটা খুব ভালো মেয়ে। তাহলে গুড অ্যাডজেক্টিভ, বাবলির দোষ, গুণ বোঝাচ্ছে বলে
বাবলির গুণ বোঝাচ্ছে এক্ষেত্রে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের গুণ বোঝাচ্ছে ভেরি। বাবলি কতটা ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে যখন অ্যাডজেক্টিভের, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের গুণ বোঝাচ্ছে, এখানে যেমন ভার্বের অবস্থা বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে, এক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভের গুণ বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব। নাম্বার 3, মাই ফাদার উইল কাম টুমরো। আমার বাবা আগামীকাল আসবে। তাহলে আসবে, কবে আসবে? আগামীকাল। তাহলে এখানে ভার্বের অবস্থা বোঝাচ্ছে না, যেহেতু ভার্বের অবস্থা বোঝাচ্ছে আগামীকাল, কবে আসবে? কি উত্তর পাচ্ছি? আগামীকাল আসবে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ভার্বের অবস্থা বোঝাচ্ছে। মাই মাদার লাভস মি ডিয়ারলি। আমার মা আমায় খুব ভালোবাসে। ডিয়ারলি মানে ভীষণভাবে। তাহলে কি প্রশ্ন করছি? কতটা ভালোবাসে। তাহলে এখানে ভার্ব কোনটা? লাভস। কতটা? ডিয়ারলি, ভীষণভাবে। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ভার্বের গুণ বোঝাচ্ছে। হি রাইট স্লোলি। সে ধীরে ধীরে লেখে বা ধীরে লেখে। তাহলে কেমনভাবে লেখে? ধীরে লেখে। তাহলে ভার্বের গুণ বোঝাচ্ছে স্লোলি, তাই এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। তাহলে ফুলটার গন্ধ খুব সুন্দর। তাহলে ফুলটার গন্ধ তো সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ। আর যখনই বলছি খুব সুন্দর, তখন এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ভেরিটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানেও দেখলাম ভার্বের গুণ বোঝাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এখানে আবার দেখছি অ্যাডজেক্টিভের গুণ বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আর এখানে কি দেখেছি? ভার্বের গুণ বোঝাচ্ছে, লাভস কতটা ভালোবাসে, ডিয়ারলি, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখবো নাম্বার 7, হি অলওয়েজ কামস লেট। সে সবসময় দেরিতে আসে। তাহলে সে আসে, কেমনভাবে আসে? সে কিন্তু দেরিতে আসে। তাহলে ভার্বের একটা অবস্থা বোঝাচ্ছে দেরিতে, লেট, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 8, দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি। শিশুটি খুব জোরে জোরে কাঁদছে। তাহলে কাঁদছে, এটা একটা ভার্ব, ক্রাইং দেখেছি। কেমনভাবে কাঁদছে? খুব জোরে, লাউডলি, তাই ভার্বের অবস্থা বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি দেখলাম? যখনই বাক্যে যে শব্দগুলোর দ্বারা অ্যাডজেক্টিভ বা ভার্বের গুণ বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাডভার্ব বলে থাকি। এরপর দেখব কি আছে, প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলি? প্রিপোজিশন সেই সমস্ত ওয়ার্ডকে বলি, সেই সব ওয়ার্ডগুলোকে প্রিপোজিশন বলে থাকি যা নাউন, প্রোনাউন বা অন্যান্য শব্দ বা ফ্রেজকে যুক্ত করে থাকে। দেখি প্রথমে, দ্য ডগ ইজ আন্ডার দ্য চেয়ার। কুকুরটি চেয়ারের নিচে আছে। আন্ডার মানে নিচে। এক্ষেত্রে আমি নিচে কিছু প্রিপোজিশনের মানে লিখে দিয়েছি, মানেগুলো মুখস্থ থাকলে প্রিপোজিশন বসাতে অসুবিধা হয় না। তাহলে কুকুরটার অবস্থা বোঝাচ্ছে বা দুটো এখানে কয়েকটা শব্দকে যুক্ত করছে, কি? আন্ডার, নিচে। কুকুরটি কোথায় আছে? না, নিচে আছে, তাই এটা প্রিপোজিশন। লুক অ্যাট দ্য পিকচার। অ্যাট কথাটা বা অ্যাট শব্দটা অনেক ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়, আবার অন্যান্য সেন্স বোঝাতে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাট। লুক অ্যাট মানে তাকানো, ছবিটার দিকে তাকাও। সি ইজ ফন্ড অফ সং। সে গান শুনতে ভালোবাসে। ফন্ড অফ, এটাকে আমরা একসাথে ব্যবহার করি। অফ কথাটার মানে হয় এর বোঝাতে ব্যবহার করা হয় অফ, এখানে বোঝাচ্ছে ভালোবাসে, মানে ফন্ড অফ এই কথাটার একসাথে একটা মানে আছে। ফন্ড অফ মানে হলো সে পছন্দ করে বা ভালোবাসে। আই লিভ ইন তারকেশ্বর। আমি তারকেশ্বরে বাস করি। তাহলে জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে ইন মানে মধ্যে, লিখেছি দেখো, ইন মানে মধ্যে, তাই এক্ষেত্রে ব্যবহার হয়েছে ইন। জানুয়ারি কামস আফটার ডিসেম্বর। জানুয়ারি আসে ডিসেম্বরের পরে। তাহলে এখানেও কিছু শব্দকে যুক্ত করতে আমরা আফটার কথাটা ব্যবহার করেছি। আফটার মানে পরে, বিফোর মানে আগে, লিখে দিয়েছি আফটার মানে পরে। গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস। তোমার খারাপ অভ্যেসগুলো ত্যাগ করো। এখানেও গিভ আপ কথার একটা, গিভ আপ একটা ফ্রেজাল ভার্ব, এটার একটা আলাদা মানে আছে, সেটা হলো ত্যাগ করা। গিভ আপ মানে ত্যাগ করা জানি, এটা একটা প্রিপোজিশন, আপটা প্রিপোজিশন। হি ইজ
ইজ আউট অফ ডেঞ্জার, সে এখন বিপদ মুক্ত। এক্ষেত্রে অফ হলো প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা আছে টেবিলের ওপরে, তাহলে অন মানে ওপরে। ক্ষেত্রে আমরা কিছু শব্দ যুক্ত করতে ব্যবহার করছি প্রিপোজিশন অন। এছাড়াও আরও অনেক প্রিপোজিশন আছে, এখানে কিছু মানে লেখা আছে, আরও অনেক কিছু প্রিপোজিশন আছে, এখানে আমরা দেখে নিই কী কী আছে। প্রথমে আছে আন্ডার, আন্ডার মানে নিচে, লিখে দিয়েছি মানে। অ্যাট মানে তে বোঝায়, অনেক ক্ষেত্রে জায়গার জন্য ব্যবহার হয় অ্যাট। অফ মানে এর বোঝায়। ইন মানে মধ্যে বোঝায়। আফটার হলো পরে। আপ ওপরে বোঝায় সাধারণত, তবে এক্ষেত্রে কিন্তু এটা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, দুটোর মানেটা একসাথে আছে। অফ আগেই ব্যবহার করেছি এখানে। অন মানে হলো ওপরে। এছাড়াও আছে উইথ মানে সঙ্গে, অন উপরে। টু মানে প্রতি, কাউকে কিছু বোঝালে, সেক্ষেত্রে কারুর প্রতি বোঝালে টু ব্যবহার করি। আন্ডার মানে নিচে, ফর মানে জন্য, ফ্রম হলো থেকে, বিহাইন্ড হলো পিছনে। অ্যাবাউট, অ্যাবাউটের দুটো মানে আছে, একটা হচ্ছে প্রায় আর একটা হচ্ছে সম্বন্ধে। যেমন কোনো সাল বোঝাতে আমরা অনেক ক্ষেত্রে অ্যাবাউট কথাটা ব্যবহার করে থাকি প্রায় বোঝাতে, বা অ্যাবাউট মানে সম্বন্ধেও বোঝায়। আর অ্যাবাভ মানে হলো উপরে। এরপর দেখব কনজাংশন। কনজাংশন কাকে বলে? যা ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। দেখি এখানে প্রথমে কি আছে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। হোয়েন হি ওয়াজ ইল, যখন সে অসুস্থ ছিল। তাহলে বাক্যের এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যুক্ত করছে কি হোয়েন, যখন, তাই এটাকে আমরা বলবো কনজাংশন। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তাহলে এটা একটা বাক্যের অংশ, এটাও একটা শব্দ। এই দুটোকে যুক্ত করে ঠিকঠাক মানে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করছি বাট মানে কিন্তু। তাহলে কিন্তু, যখন, এগুলোকে আমরা কনজাংশন বলি। আর একটা দেখি, আই অ্যাম টায়ার্ড অ্যান্ড হাংরি, আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত। তাহলে আই অ্যাম টায়ার্ড এটা একটা পার্ট, এটা একটা শব্দ, তাহলে দুটোকে কে যুক্ত করছে? অ্যান্ড, এবং, এটাকে আমরা বলি কনজাংশন। তারপরে দেখব আই ডোন্ট লাইক টু সুইম অর রান, আমি সাঁতার কাটতে অথবা দৌড়াতে পছন্দ করি না। তাহলে এটা একটা বাক্যের অংশ, আই ডোন্ট লাইক টু সুইম অথবা সাঁতার কাটতে অথবা দৌড়াতে। তাহলে দুটো পার্টকে কে যুক্ত করছে? অর, তবেই একটা সঠিক মানে প্রকাশ পাচ্ছে। নাহলে আমরা যদি বলে থাকি আই ডোন্ট লাইক টু সুইম রান, ঠিক মানেটা প্রকাশ পায় না সঠিকভাবে। আমি সাঁতার অথবা দৌড়ানো পছন্দ করি না, এবার মানেটা সঠিক বোঝা যাচ্ছে, তাই এক্ষেত্রে ব্যবহার হচ্ছে অর। তাহলে এটাও একটা কনজাংশন, দুটো পার্টকে সঠিকভাবে মানে প্রকাশ করার জন্য এই অরকে আমরা ব্যবহার করছি। তারপরে দেখব আই ডিড নট গো সুইমিং বিকজ ইট ওয়াজ রেনিং, আমি সাঁতার কাটতে যাইনি কারণ বৃষ্টি পড়ছিল। তাহলে কারণ এটা একটা অংশ, ইট ওয়াজ রেনিং, আই ডিড নট গো সুইমিং, আমি সাঁতার কাটতে যাইনি। দুটো পার্ট, বাক্যের দুটো পার্ট, এটাকে আমরা কিসের মাধ্যমে যুক্ত করছি? কারণ বোঝাতে, বিকজ। তাহলে এটাও একটা কনজাংশন। তারপরে আসি আই হ্যাভ এ পেন্সিল অ্যান্ড অ্যান ইরেজার, ঠিক যেমন এখানে যুক্ত করেছে, আমার একটা পেন্সিল এবং একটা রাবার আছে, রাবার আছে, সেক্ষেত্রে দুটো অংশকে যুক্ত করেছে কি? অ্যান্ড, এবং। অলদো সি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, সি স্টিল ওয়েন্ট টু স্কুল, তাও সে স্কুল গিয়েছিল। তাহলে সি ওয়াজ সিক আর সি স্টিল ওয়েন্ট টু স্কুল, এই দুটো মানে সম্পূর্ণ হয় না যদি না আমরা অলদো কথাটা ব্যবহার করি। অলদো মানে হলো যদিও সে অসুস্থ ছিল তাও সে স্কুলে গিয়েছিল। পরের লাইনেও আছে অলদো, নাম্বার 8, অলদো ব্যবহার করেছি। অলদো ইট ওয়াজ কোল্ড আউটসাইড, যদিও বাইরে ঠান্ডা ছিল, সি ওয়েন্ট ফর এ রান, সে তাও দৌড়াতে গিয়েছিল। তাহলে ইট ওয়াজ কোল্ড আউটসাইড, সি ওয়েন্ট ফর এ রান, ঠিকঠাক বোঝাচ্ছে না যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই, কিন্তু যদি এটাকে লিখি তাহলে ঠিকঠাক বোঝাচ্ছে। যদিও বাইরেটা ঠান্ডা ছিল বা যদিও ঠান্ডা ছিল তাও সে দৌড়াতে গিয়েছিল। তাহলে যখন কোনো কিছু ওয়ার্ড
বা দুটো বাক্যের দুটো অংশকে, দুটো পার্টকে যখন আমরা যুক্ত করছি, সেক্ষেত্রে কনজাংশন কথাটা ব্যবহার করছি, বা কনজাংশন কথাটা ব্যবহার করছি, ঠিক না, কনজাংশন ব্যবহার করছি। যেমন when, বিকজ, অ্যান্ড, অর ইত্যাদি। এরপর দেখব ইন্টারজেকশান। ইন্টারজেকশান কখন ব্যবহার হয়? যখন সাডেন কোনো ফিলিংস বোঝায়, ইমোশান বোঝায়, সেক্ষেত্রে আমরা ইন্টারজেকশান ব্যবহার করি। যখন কোনো অনুভূতি বোঝায়, যেমন নাম্বার 1, হে হোয়াট আর ইউ ডুইং টুডে, তুমি আজকে কী করছো। এটা একটা ক্যাজুয়াল একটা সেন্স বোঝাচ্ছে বা ফিলিংস বোঝাচ্ছে হে কথাটার মাধ্যমে। এটা একটা ইন্টারজেকশান। এই চিহ্নটা কিন্তু ব্যবহার হবে, বিস্ময়ের চিহ্ন। এরপর আছে ওয়াও ইউ লুক সো বিউটিফুল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওয়াও একটা দারুণ দারুণ লাগছে, এরকম একটা ফিলিংস বোঝাচ্ছে, তাই ওয়াও কথাটা হয়ে যাচ্ছে ইন্টারজেকশান। হুরডে উই ওন দ্য ম্যাচ, হুরডে আমরা খেলাটা জিতে গেছি, আনন্দ বোঝাচ্ছে হুরডে কথাটার মাধ্যমে। নাম্বার 4, ইয়া আই গট হার নাম্বার, মানে আমি তার নাম্বারটা পেয়ে গেছি, ঠিক আছে। এটাও একটা আনন্দই বোঝাচ্ছে একরকম, বা কিছু পেয়ে গেছি, এটার একটা উৎফুল্লতা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করেছি কিন্তু এই এক্সক্লামেটরি মার্ক। ওপস সরি ইট ওয়াজ মাই ফল্ট, মানে আমি দুঃখিত, এটা আমারই দোষ ছিল, ঠিক আছে। তার মানে এখানে দুঃখ বোঝাচ্ছে বা খারাপ লাগা কিছু প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা বলতে পারি ইন্টারজেকশান হিসাবে ব্যবহার হচ্ছে। ও ইউ আর অলসো হেয়ার, ও তুমিও এখানে আছো, এটা একটা নর্মাল একটা ক্যাজুয়াল একটা সেন্স বোঝাচ্ছে ও কথাটার মাধ্যমে। নাম্বার 7, অ্যালাস হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, মানে হায়রে তার বাবা গতকাল মারা গেছেন। তাহলে দুঃখ প্রকাশ করছে অ্যালাস কথাটার মাধ্যমে। নো আই ক্যান্ট বা আই ক্যান নট ডু দ্যাট, আমি ওটা করতে পারবো না, তার মানে বোঝাচ্ছে আমার দ্বারা হবে না, স্ট্রং ফিলিংস বোঝাচ্ছে। তাই এই শব্দগুলোকে আমরা বলি ইন্টারজেকশান। হে, ওয়াও, হুরডে, ইয়া, অপস, ও, অ্যালাস, নো, এগুলোর মাধ্যমে আমরা ইন্টারজেকশান ব্যবহার করি। আর তার সাথে কিন্তু এই এক্সক্লামেটরি মার্কটা থাকে, এই লম্বা দাঁড়ি দিয়ে একটা ফুটকি বা বিন্দু, ঠিক আছে।